গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত। আজকে পাঠ করব কনির দ্বিতীয় অধ্যায়। লিখেছেন মতি নন্দী। গল্প পাঠে আমি দীপালি। গঙ্গায় একটা আম ভেসে চলেছে ভাটার টানে। তিনজন সাঁতরাচ্ছে সেটাকে পাবার জন্য। কোমরের জলে দাঁড়িয়ে 2-3টি বছর 14-15 ছেলে জল থাপড়ে হইচই করে ওদের তাঁতিয়ে তুলছে। সমানে সমানে ওরা যাচ্ছে, মাথা তিনটে দুধারে নাড়াতে নাড়াতে। কোনোই না ভেঙে সোজা হাত বৈঠার মতো চালিয়ে ওরা আমটাকে তাড়া করছে। হঠাৎ ওদের একজন একটু একটু করে এগিয়ে যেতে শুরু করলো, অন্য দুজনকে পিছনে ফেলে। তখনই চিৎকার উঠল, কোনি কোনি। পিছিয়ে পড়া দুজনও গতি বাড়ালো। আমটা প্রায় প্রথম ছেলেটির হাতের মুঠোয় এসে গেছে। হঠাৎ সে থমকে গেল, হাত ছুটছে কিন্তু এগোলো না। বার দুয়েক তার মাথাটা জলে ডুবল। তারপর সে রাগে চিৎকার করে ঘুরে গিয়ে লাথি ছুঁড়ল। ততক্ষণে পিছন থেকে একজন ওকে অতিক্রম করে আমটা ধরে ফেলেছে। পা টেনে ধরেছিল। বিষ্ণুধর বলল। লোকটি হেসে চশমাটা খুলে ঝোলায় রাখলো। ঘাটের বাইরের দিকে সেখানে কয়েকজন উড়িয়া ব্রাহ্মণদের একজনের কাছে ঝোলাটা রেখে এসে লোকটি অতি সাবধানে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। চশমা ছাড়া মনে হচ্ছে লোকটি যেন অন্ধ। জলের কিনারে কাদার উপর তখন মারামারি হচ্ছে, একজনের সঙ্গে দুজনের। কাদা ছিটকচ্ছে। লোকেরা বিরক্ত হয়ে গজগজ করতে করতে সরে গেল। 2-3টে ছেলে ওদের চারপাশে ঘুরে ঘুরে উৎসাহ দিয়ে যাচ্ছে। ঠিক হ্যায়, চালা, আরো জোরে। পা থেকে মাথার চুল কাদায় লেপা, কঞ্চির মতো সরু চেহারাটা, তার লম্বা হাত দুটো এলো পাথরে ডাইনে বাঁয়ে ঘোরাচ্ছে। অন্য দুজন সেই বিপজ্জনক বৃত্তের বাইরে কুঁজো হয়ে তাক খুঁজছে। ফাইট করি, ফাইট, চালিয়ে যা বক্সিং। দুজনের একজন পেছন থেকে ঝাঁপিয়ে পড়লো ওর ওপর। পড়ে গেল দুজনেই। এই এই ভাদু, চুল টানবি না কনির, তাহলে কিন্তু আমরা আর চুপ করে থাকবো না। কনির পিঠের ওপর বসা ভাদু চুল ছেড়ে দিয়ে 2 হাতে কনির মাথা ধরে কাদায় মুখটা ঘষে দেবার চেষ্টা করতে লাগলো। কনি পা ছুড়ল, কোমরে চাড় দিয়ে উঠবার চেষ্টা করলো। তারপর ঝটকা দিয়ে ভাদুর ডান হাতটা মুখের কাছে টেনে নিয়ে এসে কামড়ে ধরলো 2টো আঙুল। চিৎকার করে ভাদু লাফিয়ে উঠল। সঙ্গে সঙ্গে কনি উঠে দাঁড়িয়ে ভাদুর ওপর ঝাঁপিয়ে পড়ল। খুবলে নেব তোর চোখ, বার কর আম। আমাকে চোবানো? পুঁতে রাখবো তোকে এই গঙ্গা মাটিতে। হয় আম দিবি, নয় চোখ নেব। 2 হাতে 10টা আঙুল ঈগলের নখের মতো বেঁকিয়ে চিত হয়ে শুয়ে পড়া ভাদুর চোখের সামনে কনি এগিয়ে আনতেই 2টি ছেলে ওকে ঠেলে সরিয়ে আনলো। ছেড়ে দে চন্ডু, হাত ছাড় কান্তি, শোধ নিয়ে ছাড়বো। আমাকে চোবানো? কনির ঠোঁটের কোণে ফেনা, সামনের দাঁত হিংস্র ভাবে বেরিয়ে রয়েছে। হিলহিলে লম্বা দেহটা সামনে পিছনে দুলছে কেউটের ফনার মতো। এই ভাদু, ও আম কনির, বার করে দে, নয়তো সত্যি চোখ তুলে নেবে কিন্তু। ভাদু ডান হাতটা চোখের সামনে ধরে দেখছিল। শিউরে উঠে বলল, রক্ত বেরোচ্ছে, দাঁত বসিয়ে গর্ত করে দিয়েছে। কনির হাত ছেড়ে দিয়ে কান্তি এগিয়ে এসে প্যান্টের পকেটে হাত ঢোকালো। কয়েকটা কাঁচা আম বার করে বড়টি বেছে নিয়ে কনির দিকে ছুঁড়ে দিল। লুকে নিয়ে কনির কামড় বসালো। সঙ্গে সঙ্গে বিকৃত মুখে বলল, কি টক রে বাবা, মা গঙ্গাকে এমন আমও খেতে দেয়? আমটা জলে ছুঁড়ে দিয়ে সে মুখ থেকে ছিপড়ে ফেলতে ফেলতে ভাদুর কাছে এলো। দেখি তো কেমন গর্ত হয়েছে। খপ করে ভাদুর হাতটা ধরে সে ভ্রু কুঁচকে আঙুলটা তুলে দেখল। ভাগ, কিচ্ছু হয়নি, নাম নাম, জলে নাম। যেমন কাজ করেছিস তেমনি ফল পেয়েছিস। আমাকে রাগালে কি হয়, এবার বুঝলি তো?
কয়েকটি ডুব দিয়ে লোকটি কোমর জলে দাঁড়িয়ে গামছা খুঁজছিল পিঠে। কানে এলো পাশের এক বৃদ্ধের আপন মনের গজগজানি। জ্বালিয়ে মারে হতভাগারা, গঙ্গার ঘাটটাকে নোংরা করে রেখেছে ঘরে হাভাতের দল। মা গঙ্গাকে উৎসর্গ করা আমি রাস্তায় বসে বেচবে। জুটেছে আবার এক মেয়ে মদ্দানি, বাপ মাও কিছু বলে না। লোকটি আবার ডুব দিতে যাচ্ছিল, থেমে গিয়ে বৃদ্ধের দিকে তাকালো। মেয়ে মদ্দানিটাকে কে আবার? দেখতে পাননি? চোখ তো একজোড়া রয়েছে। লোকটি মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। চশমা ছাড়া ঝাপসা ভাবে দেখলো ভাদুর হাত ধরে কোনি টানাটানি করছে। কাদা মাখা কোনির মধ্যে দিয়ে একবার একটি মেয়ে ফুটে ফুটে উঠছে যেন। ঘাড় পর্যন্ত ছাঁটা কাদা মাখা চুল মাথায় বসে, প্যান্টে গোজা গেঞ্জি শরীরের সঙ্গে লেপ্টে দ্বিতীয় পরতে চামড়া হয়ে আছে। দীর্ঘ সরু দেহ, সরু হাত, সরু পা। লোকটি ঠাওর করতে পারছে না উনি ছেলে কি মেয়ে। দুটো ঢেউ পর পর লোকটিকে ধাক্কা দিল। বিষ্ণুধর জলে নেমেছে। আচ্ছা, শরীরটাকে চাকর বানানো, সেটা কি ব্যাপার? সোজা ব্যাপার। লোহা চিবিয়ে খেয়ে হুকুম করবেন হজম করো, পাকস্থলী হজম করবে। বলবেন 5 মাইল হাঁটিয়ে নিয়ে চলো, পা জোড়া অমনি পৌঁছিয়ে দেবে। শখ হলো গাছের ডাল ধরে ঝুলবেন, হাত দুটো আপনাকে ঝুলিয়ে রেখে দেবে, এই সব আর কি। লোকটি জল থেকে উঠে আলতোভাবে মাটির উপর দিয়ে হেঁটে সিঁড়িতে দাঁড়ালো। ভিজে গামছাটা নিংড়ে পায়ে লাগা মাটি ধুয়ে গঙ্গার দিকে তাকালো। ঝাপসা ভাবে দেখলো পাড়ের কাছে জলে কিলবিল করছে মানুষ। তাদের মধ্যে কোনিকে চিনে নেওয়া সম্ভব হলো না। লুঙ্গি ও পাঞ্জাবি পরে ঝোলা কাঁধে চশমা মুছতে মুছতে লোকটি একবার সিঁড়ির মাথায় এসে দাঁড়ালো। চশমা চোখে দিয়ে পাড়ের ডাইনে বাঁয়ে তাকালো। হঠাৎ নজরে এলো গঙ্গার বুকে 4টি কালো ফুটকি। তারা সিঁকি গঙ্গা পার হয়ে এগিয়ে যাচ্ছে। লোকটি আপন মনে একবার বলল, কোনি কোনি। কিছুক্ষণ তাকিয়ে থেকে ভিজে গামছাটি পাগড়ির মতো মাথায় জড়িয়ে লোকটি বাড়ির পথে রওনা হলো। মিনিট 15 পর সরু গলির মধ্যে একতলা টালির চালের একটি বাড়িতে লোকটি ঢুকলো। সদর দরজার পরই মাটির উঠোন। টেনে টুনে একটি ভলিবল কোর্ট তাতে হয়ে যায়। লঙ্কা, পেঁপে, জবা থেকে চাল কুমড়ো পর্যন্ত উঠোনটা নানান গাছে দখল হয়ে আছে। একদিকে টিনের চালা রান্নাঘর ও কলঘর, আর একদিকে দালান ও তার পেছনে 2টি ঘর। একতলা বাড়িটি চারিদিকের উঁচু বাড়িগুলোর মধ্যে খুব শান্তভাবে যেন উবু হয়ে বসে। উত্তর দিকের বাড়ির মালিক হলধর বর্ধন এই একতলা বাড়িটি কেনার জন্য বার 2 প্রস্তাব করেছে, কিন্তু লোকটি সংসারে যার স্ত্রী এবং 2টি বিড়াল ছাড়া আর কেউ নেই, বিনীতভাবেই তা প্রত্যাখ্যান করে। বাড়ির কলে জল আসে সামান্য। লোকটির স্ত্রীর নাম লীলাবতী। জল খরচ করাটা লীলাবতীর শখ, বিড়াল পোষার মতোই। ফলে লোকটিকে স্নান করার জন্য প্রায় রাস্তার টিউবওয়েলটির সাহায্য নিতে হয়। আজ সকাল থেকে টিউবওয়েলের মুখ দিয়ে জল বেরোচ্ছে না, তাই বহুকাল পরে সে গঙ্গা স্নানে গিয়েছিল। লোকটি বাড়ির মধ্যে ঢুকে উঠোনে টানানো তার ভিজে প্যান্টটা মেলেছে। তখন ঘর থেকে বেরিয়ে এলো ঢলঢলে প্যান্ট পরা বেটে হৃষ্টপুষ্ট একজন। খিদ্দা, তোমার জন্য অনেকক্ষণ বসে আছি আর বাড়ি পাহারা দিচ্ছি। দোকান থেকে কে বৌদিকে ডাকতে এসেছিল, আসছি বলে সেই যে গেছে। ভেলো, চটপট একটু চা বানা দেখি। বৌদি যদি এসে পড়ে। খিদ্দা অর্থাৎ ক্ষিতির সিংহ কয়েক সেকেন্ড ভেবে বলল, তাহলে থাক, বরং তুই কি জন্য এসেছিস বল। ক্লাবের আজকের মিটিং এ যাবে নাকি? নিশ্চয় যাব। ছেলেরা খাটবে না, ডিসিপ্লিন মানবে না, জলে নেমে শুধু ইয়ার্কি ফাজলামো করবে। এসব ছেলেদের ক্লাব থেকে বেরিয়ে যেতে বলাটা কি এমন দোষের?
একজনও কি তাই নিয়ে কিছু ভাবে? আর ক্ষিতিশ সিংহে কি বলল, অমনি তাই নিয়ে কাউন্সিলের মিটিং ডাকা হলো। সেজন্য তো নয়, আসলে হরিচরণ দা আর তার গ্রুপটার রাগ আছে তোমার উপর। ওরাই শ্যামল আর গোবিন্দকে উস্কে তোমার এগেনস্টে চার্জ জানিয়েছে। আমি তা জানি। হরিচরণের বহুদিনের ইচ্ছে চিফ ট্রেনার হওয়ার, আমাকে বলেও ছিল গত বছর। আমি বলেছিলুম, হরি, একটা চ্যাম্পিয়ন শুধু খাওয়া দাওয়া আর ট্রেনিং দিয়েই তৈরি করা যায় না রে। তার মন মেজাজ বুঝে তাকে চালাতে হয়। ট্রেনারকে মনস্তাত্ত্বিক হতে হবে, তার মানে কমন সেন্স প্রয়োগ করতে হবে। গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে। কথা কাজ উদাহরণ দিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা বাসনা জাগিয়ে তুলতে হবে, তাকে মোটিভেট করতে হবে। এসব তোর দ্বারা সম্ভব নয়। তুই শুধু চেঁচামেচি গালাগালি করেই খাটাতে চাস। চিফ ট্রেনার হওয়া তোর কম্য নয়। খিদ্দা, তোমার এই লেকচার দেবার বদ অভ্যাসটা ছাড়ো। এক কথায় যেখানে কাজ হয় তুমি সেখানে 10 কথা বলো। হরিচরণ দাকে অত কথা বলার কি দরকার ছিল? যাকগে, আজ তুমি মিটিং এ যেও না। ওরা ঠিক করেছে তোমাকে অপমান করবে। করবে। এই বলে ক্ষিতিশ তার পায়ে মাথা ঘষায় ব্যস্ত বিশুকে কোলে তুলে গলা চুলকে দিতে লাগলো। চোখ বুঝে বিশু ঘর ঘর শুরু করলো। তাহলে যাবেই? নেমে যাওয়া প্যান্ট এবং কণ্ঠস্বর হ্যাঁচকা দিয়ে টেনে তুলে ভেলো বলল। ক্ষিতিশ ঘরের দিকে যেতে যেতে অস্ফুটে বলল, হুম। তখনই বাড়িতে ঢুকলো লীলাবতী সিংহ। অতি ছোট্ট খাট্ট, গৌরবর্ণা এবং গম্ভীর, পায়ে চটি, হাতে ছাতা। দুজনের দিকে তাকিয়ে অবশেষে ভেলোকে বলল, বেলা অনেক হয়েছে, 4টি ভাত খেয়ে যেও। ফেলোর হঠাৎ যেন কাণ্ডজ্ঞান ফিরে এলো। ঘড়ি দেখেই ব্যস্ত হয়ে বলল, না না বৌদি, ইস, বড্ড দেরি হয়ে গেল। বাড়িতে ভাত নিয়ে বসে আছে, আমি এখন যাই। খিদ্দা, তোমার কিন্তু না গেলেই ভালো। ভেলো চলে যেতেই লীলাবতী প্রশ্ন করল ক্ষিতীশকে, না গেলেই ভালো মানে? আজ ক্লাবের একটা মিটিং আছে, ও বলেছে সেখানে আমাকে নাকি কেউ কেউ অপমান করবে, যাতে ক্লাব ছেড়ে বেরিয়ে যায়। তাহলে তো ভালোই হয়। ক্লাব ক্লাব করে তো কোনোদিন ব্যবসা দেখলে না। আমি মেয়ে মানুষ, আমাকেই কিনা দোকান দেখতে হয়। নেহা ছেলেপুলে নেই তাই। যদি ক্লাব তোমায় ছাড়ায় তাহলে আমি বেঁচে যাই। লীলাবতী রান্নাঘরে ঢুকলো। ক্ষিতীশ বিষণ্ণ চোখে দালানে বসে বিশুর মাথায় আনমনে হাত বোলাতে লাগলো। এই সময় খুশি ঘর থেকে বেরিয়ে এলো। ডন দিয়ে হাই তুলে ধীরে ধীরে সে চামড়ের মতো কালো ল্যাচটি উঁচিয়ে রান্নাঘরের দিকে গেল, ক্ষিতীশের দিকে একবার আর চোখে তাকিয়ে। কই, এসো। রান্নাঘর থেকে ডাক এলো। ক্ষিতীশ অস্বাভাবিক গম্ভীর মুখে গিয়ে ভাত খেতে বসলো। খাওয়ার আয়োজন সামান্য, রান্না হয় কুকারে, প্রায় সবই সিদ্ধ। এটা খরচ, সময় ও শ্রম সংক্ষেপের জন্য নয়। ক্ষিতীশ বিশ্বাস করে বাঙালিয়ানা রান্নায় স্বাস্থ্য রাখা চলে না, এতে পেটের 12টা বাজিয়ে দেয়। সেই জন্যই বাঙালিরা শরীরে তাগত পায় না, কোনো খেলাতেই বেশি উঁচুতে উঠতে পারে না। খাদ্যপ্রাণ যথাসম্ভব অটুট থাকে সিদ্ধ করে খেলে, এবং সর্বাধিক প্রোটিন ও ভিটামিন পাওয়া যায় এমন খাদ্যই খাওয়া উচিত। প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল। সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, 5 ফোড়ন, জিরে, ধনে প্রভৃতি বস্তুগুলি রান্নায় ব্যবহারের সুযোগ হারিয়ে তুমুল ঝগড়া এবং 3 দিন অনশন সত্যাগ্রহেও কাজ হয়নি। ক্ষিতীশ তার সিদ্ধান্তে গোয়ারের মতো অটল থাকে। তার এক কথা, শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়। অবশেষে লীলাবতী সপ্তাহে একদিন সর্ষে ও লঙ্কা বাটা ব্যবহারের অনুমতি পায়, শুধুমাত্র নিজের খাবারের জন্য।
ক্ষিতীশ কখনো যোগ্যী বাড়ির নিমন্ত্রণে যায় না। ক্লাবের ছেলে মেয়েদের সে প্রায়ই শোনায়। ডাক্তার রায় বলতেন, বিয়ে বাড়ি এক একটা নিমন্ত্রণ খাওয়া মানে এক এক বছরের আয়ু কমে যাওয়া। বড় খাঁটি কথা বলে গেছেন। ক্ষিতীশ কথা না বলে খাওয়া শেষ করলো। ও যে রাগ করেছে লীলাবতী বুঝতে পেরেছে। বলল, ক্লাব থেকে তাড়াবে কেন? কি দোষ করলে? ক্ষিতীশ পাল্টা প্রশ্ন করল, তুমি এখন আবার দোকানে গেছলে কেন? গ্রে স্ট্রিটের ট্রাম লাইন ঘেঁষে একখালি ঘরে দোকানটি। নাম প্রজাপতি। আগে নাম ছিল সিনহা টেলারিং। দুটি দর্জিতে জামা প্যান্ট তৈরি করত। আর দেওয়াল আলমারিতে ছিল কিছু সিনথেটিক কাপড়। ক্ষিতীশ তখন দোকান চালাতো। দিনে 2 ঘন্টাও দোকানে বসতো না। দুপুর বাদে তাকে সর্বদাই পাওয়া যেত জুপিটার সুইমিং ক্লাবে। তারপর একদিন সে আবিষ্কার করলো আলমারির কাপড় অর্ধেকেরও বেশি অদৃশ্য হয়েছে। দোকানের ভাড়া 4 মাস বাকি এবং লাভের বদলে লোকসান শুরু হয়েছে। তখনই লীলাবতী হস্তক্ষেপ করে, দোকানের দায়িত্ব নেয়। টেলারিং ডিপ্লোমা পাওয়া দুটি মহিলাকে নিয়ে সে দোকানটিকে ঠেলে সাজায় নিজের গহনা বাঁধা দিয়ে। নাম দেয় প্রজাপতি। পুরুষদের পোশাক তৈরি বন্ধ করে দিয়ে শুধুমাত্র মেয়েদের এবং বাচ্চাদের পোশাক তৈরি করে। দোকানে পুরুষ কর্মচারী নেই এবং 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। আগে 3 দিনে ব্লাউজ তৈরি করে দেওয়া হতো, এখন 10 দিনের আগে সম্ভব হচ্ছে না। লীলাবতী তার গহনাগুলির অর্ধেকই ফিরিয়ে এনেছে। এখন তো আর জায়গায় কুলোয় না, তাই বড় ঘর খুঁজছি। হাতিবাগানের মোড়ে একটি খোঁজ পাওয়া গেছে। আমাদেরই এক খদ্দেরের বাড়ি। বাড়ির গিন্নি এসেছিল মেয়ের ফ্রক করাতে, তাই গেছলুম কথা বলতে। লীলাবতী এঁটো থালাটা টেনে নিয়ে তাতে ভাত বেড়ে ডাল মাখতে মাখতে বলল। ক্ষিতীশের প্রবল আপত্তি ছিল তার খাওয়া থালায় লীলাবতীর ভাত খাওয়ায়। আনহাইজিনিক। এইসব কুসংস্কারেই বাঙালি যাত্রা গোল্লায় গেল। এই বলে ক্ষিতীশ তর্ক শুরু করেছিল। কিন্তু লীলাবতী যখন অতিরিক্ত ঠান্ডা স্বরে বলল, এটা আমার ব্যাপার, মাথা ঘামিও না, তখন মুহূর্তে বুঝে যায় আর কথা বাড়ালে তাকেই গোল্লায় যেতে হবে। তবে ক্ষিতীশ তার প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। লীলাবতীর খাওয়ার সময় তাই কখনোই সে সামনে থাকে না। শোবার ঘরের দেওয়ালে ক্ষিতীশের বাবা মা, ধ্যানমগ্ন মহাদেব, কুরুক্ষেত্রে অর্জুনের সারথী শ্রীকৃষ্ণ এবং ম্যাগাজিন থেকে কেটে বাঁধানো মেডেল গলায় ডন সোলান্ডার ও ভিক্টরি স্ট্যান্ডে দুহাত তুলে দাঁড়ানো ডল ফ্রেজারের ছবি পাশাপাশি টাঙানো। এছাড়া আছে সাধারণত যা থাকে, খাট, আলমারি, বাক্স, আলনা এবং টুকিটাকি সাংসারিক জিনিস। পাশের ঘরে বই, ম্যাগাজিন, একটি তক্তপোষ এবং তার নিচে ট্রেনিং এর জন্য রবারের দড়ি, স্প্রিং, লোহা ছাড়া আর কিছু নেই। এই ঘরে ক্ষিতীশ দুপুরে 1 ঘন্টা ঘুমায়। পাখা নেই, বিছানা নেই। ওর মতে চ্যাম্পিয়ন হতে গেলে শুধু শিষ্যকেই নয়, গুরুকেও কঠোর জীবনযাপন করতে হবে। অবশ্য তার কোনো শিষ্য নেই। তক্তপোষে শুয়ে চোখ বুজে ক্ষিতীশ দীর্ঘশ্বাস ফেলল। শিষ্য কোথায়? ঘুম আসার ঠিক আগের মুহূর্তে ক্ষিতীশের আবছা চেতনায় ফুটে উঠল লম্বা দুটো হাত বৈঠার মতো গঙ্গার জলে উঠছে আর পড়ছে। মিলিয়ে গিয়ে নতুন করে আরেকটি ছবি সে দেখল। ফনা তোলা কিউটের মতো হিলহিলে কাদায় লেপা সরু একটা দেহ, লম্বা লম্বা হাত এলোপাথারি ডাইনে বাঁয়ে ঘোরাচ্ছে। ফাইট কনি, ফাইট! ঘুমিয়ে পড়ার আগে ক্ষিতীশ অকারণেই অস্ফুটে উচ্চারণ করল, কোনি। সম্ভবত নামটা তার ভালো লেগেছে। নমস্কার। গল্পের দেশের আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তাহলে
কোনির পরবর্তী অধ্যায় নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। নমস্কার, ধন্যবাদ।